রাগ করতে যাবো কেন? ডাকুন আমায় সোহিনী বলে। সহি বললে আমার কান জড়িয়ে যাবে। গোপনে কথাটা প্রকাশ করেই বলি, তোমার এই সোহিনী নামটির সঙ্গে আরেকটি শব্দের মিল আছে, বড় খাঁটি তার অর্থ। সকালে ঘুম থেকে উঠে ইনি 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 কিনি 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 রবে ওই দুটি শব্দ মিলিয়ে মনে মনে খঞ্জনি বাজাতে থাকি। কেমিস্ট্রির রিসার্চে মিল করা আপনার অভ্যেস আছে, ওটা তারই একটা ফ্যাকড়া। মিল করতে গিয়েও মরেও অনেক লোক, বেশি ঘাটাঘাটি করতে নেই, গোরতর দাহ্য পদার্থ। এই বলে শব্দে উচ্চ হাস্য করে উঠলেন। না, ওই ছোকরার সামনে এইসব আলোচনা করতে নেই। বারুদের কারখানায় আজ পর্যন্ত ও অ্যাপ্রেন্টিসি শুরু করি। পিসির আঁচলকে আগলে আছে, সে আঁচল নন কম্বাস্টেবল। রেবতীর মেইলি মুখ লালে লাল হয়ে উঠেছিল। সোহিনী, আমি তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, আজ সকালে তুমি কি ওকে আফিম খাইয়ে দিয়েছিলে? এমন ঝিমিয়ে পড়ছে কেন? খাইয়ে যদি থাকি সেটা না জেনে। রেবু, ওট 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 বলছি, ওট। মেয়েদের কাছে এমন মুখ চড়ায় থাকতে নেই, ওতে ওদের আস্পর্ধা বেড়ে যায়। ওরা তো ব্যামোর মতন পুরুষের দুর্বলতা খুঁজে বেড়ায়, ছিদ্র পেলেই টেম্পারেচার চড়িয়ে দেয় হু হু করে। সাবজেক্টটা জানা আছে, ছেলেগুলোকে সাবধান করতে হয়। আমার মতন যারা ঘা খেয়েছে মরেনি, তাদের কাছ থেকে পাঠ নিতে হয়। রেবু, কিছু মনে করিস নি বাবা, যারা কথা কয় না, চুপ করে থাকে, তারাই সবচেয়ে ভয়ঙ্কর। চল দেখি, তোকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। ওই দেখ, দুটো গ্যালফোনোমিটার, একেবারে হাল কায়দার। এই দেখ, হাই ভ্যাকুয়াম পাম্প, আর এটা মাইক্রোফোটোমিটার। এ ছেলে পাশ করবার কলার ভেলা নয়। একবার এখানে আসন গেলে বস দেখি, সেই তোমার টাক পাড়া মাথার প্রফেসর। নাম করতে চাইনি, দেখি কেমন তার মুখ চুন হয়ে না যায়। আমার ছাত্র হয়ে যখন তুই বিদ্যে শুরু করলে, আমি তোকে বলিনি তোর নাকের সামনে ঝুলছে যাকে কথায় বলে ভবিষ্যৎ? হেলা ফেলা করে সেটাকে ফোঁপড়া করে দিসনি যেন। তোর জীবনের প্রথম চ্যাপ্টারে এক কোণে আমার নামটা ছোট্ট অক্ষরে লেখা যদি থাকে, সেটা হবে আমার মস্ত গুরু দক্ষিণা। দেখতে দেখতে বিজ্ঞানী জেগে উঠল, চলে উঠল তার দুই চোখ। চেহারাটা একেবারে ভিতর থেকে গেল বদলে। মুগ্ধ হয়ে সৈনী বললে, তোমাকে যে কেউ জানে, তারা সকলেই তোমার এত বড় উন্নতির আশা করে, যা প্রতিদিনের জিনিস নয়, যা চিরদিনের। কিন্তু আশা যতই বড়, ততই বড় তার বাধা ভিতরের বাইরে। অধ্যাপক রেবতীর পিঠে আরেকবার দিলে একটা মস্ত চাপল। ঝনঝন করে উঠল তার শির দ্বারা। চৌধুরী তার মস্ত ভারী গলায় বললেন, এক রেবু, যে মহৎ ভবিষ্যতের বাহন হওয়া উচিত ছিল ঐরাবত, কৃপণ বর্তমান চাপিয়ে দেয় তাকে গরুর গাড়িতে। কাদায় পড়ে তাকে সে অচল হয়ে। শুনছ সহেনি? সহি? না না, হয়নি। পিঠে চাপড় মারবো না। বলো সত্যি করে, কথাটা আমি কেমন গুছিয়ে বলেছি? চমৎকার। ওটা লিখে রেখো তোমার ডায়েরিতে। তা রাখবো। কথাটার মানেটা বুঝেছিস তো রেবি? আগে মনে হয় বুঝেছি। মনে রাখিস, মস্ত প্রতিবার মস্ত দায়িত্ব। ও তো কারো নিজের জিনিস নয়, ওর জবাব দিয়ে অনন্তকালের কাছে। শুনছ সহি, শুনছ? কথাটা কেমন বলেছি বলো তো ভাই? খুব ভালো বলেছেন। আগেকার দিনে রাজা থাকলে গলা ছেড়ে মালা খুলে, তারা তো মরেছে সব, কিন্তু ওই কিন্তুটুকু মরেনি। মনে থাক। রেবতী বললে, ভয় নেই, কিছুতে আমাকে দুর্বল করবে না। সৈনীকে পা ছুঁয়ে প্রণাম করতে গেল। সৈনী তাড়াতাড়ি আটকিয়ে দিলে। চৌধুরী বললে, আরে করলে কি, পুণ্যকর্ম না করার দোষ আছে, পুণ্যকর্মে বাধা দেওয়ার দোষ আরো বেশি। সৈনী বলে, প্রণাম যদি করতে হয় তো ওইখানে, বলে বেদির উপরে বসানো নন্দকিশোরের একটি মূর্তি দেখিয়ে দিলে। ধূপধুনো জ্বলছে, ফুলে ভরে আছে থালা। বললে, পাতককে উদ্ধার করার কথা পুরাণে পড়েছে। আমাকে উদ্ধার করেছেন ওই মহাপুরুষ। অনেক নিচে নামতে হয়েছিল, শেষকালে তুলে বসাতে পেরেছেন। পাশে বললে মিথ্যে হবে, তার পায়ের তলায়। বিদ্যার পথে মানুষকে উদ্ধার করবার দীক্ষা তিনি আমাকে দিয়ে গেছেন। বলে গিয়েছেন যে মেয়ে জামাইয়ের গুমর বাড়াবার জন্য তার জীবনের উনি খোঁড়া রত্ন ছাইয়ের গাদায় হারিয়ে না ফেলি। বললেন, ওইখানে রেখে গেলেন আমার সদ্গতি, আমার দেশের। অধ্যাপক বলেন, শুনলি তো রেবু, এটা হবে ট্রাস্ট সম্পত্তি, তোকে দেওয়া হবে তার কর্তৃত্ব। রেবতী ব্যস্ত হয়ে বললে, কর্তৃত্ব নেওয়ার যোগ্য আমি নই, আমি পারবো না। শনি বলে, পারবে না? ছি, এ কি পুরুষের মতন কথা। রেবতী বলে, আমি চিরদিন পড়াশোনা করে এসেছি, এরকম কাজে এবার কখনো নিইনি। চৌধুরী বললে, ডিম ফুটবার আগে কখনো হাঁস সাঁতার দেয়নি, আজ তোমার ডিমের খোলা ভাঙবে। শনি বললে, ভয় নেই তোমার, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। রেবতী আশ্বস্ত হয়ে চলে গেল। সৈনী অধ্যাপকের মুখের দিকে চেয়ে রইল। চৌধুরী বললেন, জগতে অনেক রকম বোকা আছে, পুরুষ বোকা সকল বোকার সেরা। কিন্তু মনে রেখো, দায়িত্ব হাতে না পেলে দায়িত্বের যোগ্যতা জন্মায় না। একজোড়া হাত পেয়েছে মানুষ, তাই সে হয়েছে মানুষ। একজোড়া খুর পেলেই তার সঙ্গে সঙ্গে মলবার যোগ্য লেজ আপনি গজিয়ে উঠত। তুমি কি রেবতীর হাতের বদলে খুর দেখতে পেয়েছ নাকি? না, আমার ভালো লাগছে না। মেয়ের হাতেই যারা মানুষ, কোনো কালে তাদের দুধের দাঁত ভাঙে না। কপাল আমার। আপনি থাকতে আমি আর কারো কথা কেন ভাবতে গেলুম? খুশি হলাম শুনে। একটুখানি বুঝিয়ে দাও কি গুণ আছে আমার। লোভ নেই আপনার একটু, এত বড় নিন্দের কথা।
লোভের মতন জিনিসকে লোভ করি নে, খুবই করি। মুখের কথা কেড়ে নিয়ে তার দুই গালে দুটো চুমু দিয়ে সৈনী সরে গেল। কোন খাতায় জমা হলো এটা সৈনী? আপনার কাছে যে ঋণ পেয়েছি সে তো শোধ করতে পারিনি, তারই সুদ দিচ্ছে। প্রথম দিন পেয়েছি, আজ আরেকটি পেলুম, দুটি। কেবলই বেড়ে চলবে নাকি? বাড়বে বই কি, চক্রবৃদ্ধির নিয়মে। চৌধুরী বললেন, সৈনী, তোমার স্বামীর শ্রাদ্ধে শেষকালে আমাকে পুরুত বানিয়ে দিলে। সর্বনাশ, এই কম দায়িত্ব? যার অস্তিত্ব হাতড়িয়ে পাওয়া যায় না তাকে খুশি করা, এ তো বাধা দস্তুরের দান দক্ষিণে নয়। যে আপনি তো বাধা দস্তুরে গুরু ঠাকুর নন, আপনি যা করবেন সেটাই হবে পদ্ধতি। দানের ব্যবস্থা তৈরি করে রেখেছেন তো? কদিন ধরে তো এই কাজ করছি, দোকান বাজার কম ঘুরিনি। দান সামগ্রী সাজানো হয়ে গেছে নিচের বড় ঘরটাতে। ইহলোক স্থিত আত্মা যারা এগুলো আত্মসাৎ করবে তারা পেট ভরে খুশি হবে, সন্দেহ নেই। চৌধুরীর সঙ্গে নিচে গিয়ে সৈনী দেখলে সায়েন্স পড়ুয়া ছেলেদের জন্য নানা যন্ত্র, নানা মডেল, নামি দামি বই, নানা মাইক্রোস্কোপের স্লাইডস, নানা বায়োলজির নমুনা, প্রত্যেক সামগ্রীর সঙ্গে নাম ও ঠিকানা লেখা কার্ড। 250 ছেলের জন্য চেক লেখা হয়েছে 1 বছরের বৃত্তির। খরচের জন্য কিছুমাত্র সংকোচ করা হয়নি। বড় বড় ধনীদের শ্রাদ্ধে যে ব্রাহ্মণ বিদায় হয় তার চেয়ে এই ব্যয়ের প্রসর অনেক বেশি, অথচ বিশেষ করে চোখে পড়ে না এর সমারোহ। পুরুত বিদায়ের কি দক্ষিণা দিতে হবে সেটা তো আপনি ধরে দেননি। আমার দক্ষিণা তোমার খুশি। খুশির সঙ্গে সঙ্গে আপনার জন্য রেখেছি এই ক্রোনোমিটার। জার্মানি থেকে স্বামী এটা কিনেছিলেন, বরাবর তার রিসার্চের কাজে লেগেছিল। চৌধুরী বলেন, যা মনে আসছে তার ভাষা নেই। বাজে কথা বলতে চাইনি, আমার পুরুতের কাজ সার্থক হলো। আরেকটি লোক আছে, আজ তাকে ভুলতে পারিনি। সে আমাদের মানিকের বিধবা বউ। মানিক বলতে কাকে বোঝায়? সে ছিল ল্যাবরেটরির হেড মিস্ত্রি। আশ্চর্য হাত ছিল তার, অত্যন্ত সূক্ষ্ম কাজ, এক চুল তার নড়চড় হতো না। কলকবজার তথ্য বুঝে নিতে তার বুদ্ধি ছিল অভ্রান্ত। তাকে উনি অতি নিকট বন্ধুর মতন দেখতেন। গাড়ি করে নিয়ে যেতেন বড় বড় কারখানার কাজ দেখাতে। এদিকে সে ছিল মাতাল। ওর অ্যাসিস্ট্যান্টরা তাকে ছোটলোক বলে অবজ্ঞা করত। উনি বলতেন, ও যে গুণী তার সে গুণ বানিয়ে তোলা যায় না, সে গুণ খুঁজে মিলবে না। ওর কাছে তার সম্মান পুরোমাত্রায় ছিল। এর থেকে বুঝবেন কেন যে উনি আমাকে শেষ পর্যন্ত এত মান দিয়েছিলেন। আমার মধ্যে যে মূল্য তিনি দেখেছিলেন তার তুলনায় দোষের ওজন ওর কাছে ছিল খুব সামান্য। যে জায়গায় আমার মতন কুড়িয়ে পাওয়া মেয়েকে তিনি অসম্ভব রকম বিশ্বাস করেছিলেন, সে জায়গায় সে বিশ্বাস আমি কোনোদিন একটু মাত্র নষ্ট করিনি। আজও মন প্রাণ দিয়ে রক্ষা করেছি। এতটা তিনি আর কারো কাছে পেতেন না। যেখানে আমি ছিলাম ছোট সেখানে আমি তার চোখে পড়িনি, যেখানে আমি ছিলাম বড় সেখানে তিনি আমাকে পুরো সম্মান দিয়েছেন। আমার মূল্য যদি তার চোখে না পড়ত তাহলে আমি কোথায় তলিয়ে যেতাম বলতো? আমি খুব খারাপ, কিন্তু আমি নিজেই বলছি আমি খুব ভালো, নইলে তিনি আমাকে এখন সহ্য করতে পারতেন না। দেখো সোহিনী, আমি অহংকার করে বলবো যে আমি প্রথম থেকেই জেনেছি তুমি খুব ভালো। সস্তাতরের ভালো হলে কলঙ্ক লাগলে দাগ উঠত না। যাকে আমাকে আর যে লোক যা মনে করুক না, তিনি আমাকে যা মান দিয়েছেন সে আজ পর্যন্ত টিকে আছে, আমার শেষ দিন পর্যন্ত থাকবে। দেখো সোহিনী, তোমাকে যত দেখছি ততই জানছি তুমি সে জাতের সহজ মেয়ে মানুষ নও যারা স্বামীর নামটা শুনলেই গলে পড়ে। না, তা নই। আমি দেখেছি ওর মধ্যে শক্তি। প্রথম দিন থেকে জেনেছি উনি মানুষ। উনি আমি শাস্ত্র মিলিয়ে পতিব্রতা গিরি করতে বসিনি। আমি জাগ করিয়ে বলছি, আমার মধ্যে যে রত্ন আছে সে একা উঁড়ি কণ্ঠহারে দোলাবার মতন, আর কারো নয়। এমন সময় হঠাৎ নীলা ঘরে এসে ঢুকে পড়ল। বললে, অধ্যাপক মশাই, কিছু মনে করবেন না, মায়ের সঙ্গে কিছু কথা আছে। কিছু না মা, আমি এখন যাচ্ছি ল্যাবরেটরিতে। রেবতী কিরকম কাজ করছে দেখে আসি কি। নীলা বলল, কোনো পাইনি, ভালো কাজ চলছে। আমি একদিন জানলার বাইরে থেকে দেখেছি উনি মাথা গুছিয়ে লিখছেন, নোট নিচ্ছেন, কলম কামড়ে ধরে ভাবছেন। আমার প্রবেশ নিষেধ। 5 স্যার আইজাকে গ্র্যাভিটেশন চায় নড়ে। সেদিন মা কাকে বলছিলেন উনি ম্যাগনেটিজম নিয়ে কাজ করছেন, তাই পাশ দিয়ে কেউ গেলে কাঁটা নড়ে যায়, বিশেষত মেয়েরা। চৌধুরী হা হা করে হেসে উঠলেন, বললেন, মা ল্যাবরেটরি ভেতরেই আছে, ম্যাগনেটিজম নিয়ে কাজ চলছেই। কাঁটা যারা নাড়িয়ে দেন তাদের ভয় করতেই হয়। ঠিক ভ্রম ঘটায় যে। তবে চললুম। নীলা মাকে বললে, আমাকে আর কতদিন তোমার আঁচলের গাঁট দিয়ে বেঁধে রাখবে মা? পেরে উঠবে না, কেবল দুঃখ পাবে। তুই কি করতে চাস বল? নীলা বললে, তুমি তো জানোই মেয়েদের জন্য একটা হাইওয়ে স্টাডি মুভমেন্ট খোলা হয়েছে। তুমি তাতে অনেক টাকা দিয়েছ, সেখানে আমায় কোনো কাজে লাগাও না। আমার ভয় আছে পাছে তুই ঠিক মতন না চলিস। সব চলায় বন্ধ করে দেওয়াই কি ঠিক চলার রাস্তা? না, তা নয়, তা তো জানি, কিন্তু সে তো আমার ভাবনা। তুমি না ভেবে একবার আমাকে ভাবতে দাও না। সে তো দিতেই হবে। আমি তো এখন খুঁকি নই। তুমি ভাবছো সেই সব পাবলিক জায়গায় নানা লোকের যাওয়া আসা আছে, সে একটা বিপদ। জগৎ সংসারের লোক চলাচল তো বন্ধ হবে না তোমার খাতিরে।
আর তাদের সঙ্গে আমার জানাশোনা একেবারে ঠেকিয়ে রাখবে যে সে আইন তো তোমার হাতে নেই। জানি, সব জানি। ভয় করে ভয়ের কারণ ঠেকিয়ে রাখতে পারবো না। তাহলে তুই ওদের হায়ার স্টাডি সার্কেলে ভর্তি হতে চাস? হ্যাঁ, চাই। আচ্ছা, তাই হবে। সেখানকার পুরুষ অধ্যাপকদের একে একে দিবি জান নামে, সে জানি। কেবল একটি কথা দিতে হবে আমাকে, কোনো মতেই তুই রেবতীর কাছে খেসতে পাবি নে, আর কোনো ছুতোতেই ঢুকবিনি তার ল্যাবরেটরিতে। মা, তুমি আমাকে কি মনে করো ভেবে পাইনি। কাছে ঘেসতে যাবো তোমার এই খুদিয়া স্যার আইজাক নিউটনের? এমন রুচি আমার? মরে গেলেও না। সংকোচ বোধ করলে রেবতী শরীরটাকে নিয়ে যেরকম আকুবাকু করে তার নকল করে নীলা বললে, ওই স্টাইলের পুরুষকে নিয়ে আমার চলবে না। যেসব মেয়েরা ভালোবাসে বুড়ো কোকাদের মানুষ করতে, ওকে জিয়ে রেখে দেওয়া ভালো তাদের জন্য। ও মারবার যোগ্য শিকারই নয়। একটু বেশি বাড়ি কথা বলছিস নীলা, তাই ভয় হচ্ছে ওটা ঠিক তোর মনের কথা নয়। তা হোক, ও সম্বন্ধে তোর মনের ভাব যাই হোক, ওকে যদি মাটি করতে চাস তাহলে সে তোর পক্ষে ভালো হবে না। কখন তোমার কি মর্জি কিছুই বুঝতে পারিনি মা। ওর সঙ্গে আমার বিয়ে দেবার জন্য তুমি আমাকে সাজিয়ে পুতুল গড়ে তুলেছিলে, সেটা আমি বুঝতে পারিনি। সেই জন্য কি তুমি আমাকে ওর কাছে বেশি আনাগোনা করতে বারণ করছো? পাছে চেনাশোনার ঘেঁষ লেগে পালিশ নষ্ট হয়ে যায়। দেখ নীলা, আমি তোকে বলে দিচ্ছি, তোর সঙ্গে ওর বিয়ে কিছুতেই হতে পারবে না। তাহলে আমি যদি মতি করে রাজকুমারকে বিয়ে করি? ইচ্ছা হয়তো করিস, সুবিধে আছে, তার 3টে বিয়ে, আমার দায়রটা হালকা হবে। আর সে মদ খেয়ে ঢলাঢলি করবে লাইট ক্লাবে, তখন আমি অনেকটা ছুটি পাবো। বেশ, সেই ভালো। রেবতীর সঙ্গে তোর বিয়ে হতে দেব না। কেন? তোমার স্যার আইজাক নিউটনের বুদ্ধি আমি গুলিয়ে দেব মনে করো? সে তর্ক থাক, যা বললুম তা মনে রাখিস। উনি নিজেই যদি হ্যাংলাপানা করেন, তাহলে এ পাড়া তাকে ছাড়তে হবে। তোর অন্নে তাকে মানুষ করিস, তোর বাপের তহবিল থেকে 1 কড়িও সে পাবে না। সর্বনাশ! তাহলে নমস্কার স্যার আইজাক নিউটন। সেদিনকার পালা সংক্ষেপে এই পর্যন্ত। চৌধুরী মশাই, আর সবই চলছে ভালো, কেবল আমার মেয়ের ভাবনায় সুস্থির হতে পারছি না। ও যে কোন দিক দিয়ে তাক করতে শুরু করেছে বুঝতে পারছি না। চৌধুরী বললেন, আবার ওর দিকে তাক করেছে কারা, সেটাও তো ভাববার কথা। হয়েছে কি, এর মধ্যে রটে গেছে ল্যাবরেটরি রক্ষার জন্য তোমার স্বামী অগাধ টাকা রেখে গেছে। মুখে মুখে তার অঙ্কটা বেড়েই চলেছে। এখন রাজত্ব আর রাজকন্যা নিয়ে বাজারে একটা জুয়া খেলার সৃষ্টি হয়েছে। রাজকন্যাটি মাটির দরে বিকবে তা জানি, কিন্তু আমি বেঁচে থাকতে রাজত্ব সস্তায় বিকবে না। কিন্তু লোকের আমদানি শুরু হয়েছে যে। সেদিন হঠাৎ দেখি আমাদেরই অধ্যাপক মজুমদার ওর হাত ধরে বেরিয়ে এলো সিনেমা থেকে। আমাকে দেখি ঘাড় বেঁকিয়ে নিল। ছেলেটা ভালো ভালো বিষয়ে বক্তৃতা দিয়ে বেড়ায়, দেশের মঙ্গলের দিকে ওর বুলি খুব সহজে খেলে, কিন্তু সেদিন ওর বাঁকা ঘাড় থেকে স্বদেশের জন্য ভাবনা হলো। চৌধুরী মশাই, আগল ভেঙেছে। ভেঙেছে বই কি, এখন এই গরিবকেই নিজের ঘটিবাটি সামলাতে হবে। মজুমদার পাড়ায় মরক লাগে লাগুক, আমার ভয় রেবতীকে নিয়ে। চৌধুরী বলেন, আপাতত ভয় নেই, খুব ডুবে আছে, কাজ করছে খুব চমৎকার। চৌধুরী মশাই, ওর বিপদ হচ্ছে সায়েন্সে ও যত বড় ওস্তাদি হোক, তুমি যাকে মেট্রিয়ার্কি বলো, সে রাজ্যে ও ঘোর আনারি। সেই কথা ঠিক, ওরা একবারও টিকে দেওয়া হয়নি। ছোঁয়াচ লাগলে বাঁচানো শক্ত হবে। রোজ একবার কিন্তু ওকে আপনার দেখে যেতে হবে। কোথা থেকে ও আবার ছোঁয়াচ না নিয়ে আসে। শেষকালে এ বয়সে আমি না মরি। ভয় করো না, মেয়ে মানুষ যদিও, তবুও আশা করি ঠাট্টা বুঝতে পারো। আমি পার হয়ে গেছি এপিডেমিকের পাড়াটা, এখন ছোঁয়া লাগলেও ছোঁয়াচ লাগে না। কিন্তু একটা মুশকিল ঘটেছে। পরশু আমায় যেতে হবে গোজরানওয়ালায়। এটাও ঠাট্টা নাকি? মেয়ে মানুষকে দয়া করবেন। ঠাট্টা নয়, ঠাট্টা নয়। আমার সতীর্থ অমূল্য আড্ডি ছিলেন সেখানকার ডাক্তার। 20-25 বছর প্র্যাকটিস করেছেন, কিছু বিষয় সম্পত্তিও জমিয়েছেন। হঠাৎ বিধবা স্ত্রী আর ছেলে মেয়ে রেখে মরেছেন হার্ট ফেল করে। দেনা পাওনা চুকিয়ে জমি জমা বেচে তাদের উদ্ধার করে আনতে হবে আমাকে। কতদিন লাগবে ঠিক জানি নে, এর উপরে কথা নেই। এই সংসারের কথা কিছুর উপরেই নেই সোহিনী। নির্ভয় বলো, যা হবেই তা হোক। যারা অদৃষ্ট মানে তারা ভুল করে না। আমরা সায়েন্টিস্টরাও বলি, অনিবার্যের একচুল এদিক ওদিক হবার জো নেই। যতক্ষণ কিছু করবার থাকে করো, যখন কোনো মতেই পারবে না বলো ব্যাস। আচ্ছা, তাই ভালো। যে মজুমদারটির কথা বললুম, দলের মধ্যে সে তত বেশি মারাত্মক নয়। তাকে ওরা দলের টেনে রাখে মান বাঁচাবার জন্য। আর যাদের কথা শুনছি, চাণক্যের মতে তাদের কাছ থেকে শত হস্ত দূরে থাকলেও ভাবনার কারণ থেকে যায়। অ্যাটর্নি আছে বঙ্কিবিহারী, তাকে আশ্রয় করা আর অক্টোপাসকে জড়িয়ে ধরা একই কথা। ধনী বিধবার তপ্ত রক্ত এইসব লোক পছন্দ করে। খবরটা শুনে রাখো, যদি কিছু করবার থাকে করো। সবশেষে আমার ফিলোসফিটা মনে রাখো। দেখুন চৌধুরী মশাই, রেখে দিন ফিলোসফি। মানমোনা আপনার অদৃষ্ট, মানমোনা আপনার কার্যকারণের অমুক বিধান। যদি আমার ল্যাবরেটরির পরে কারো হাত পড়ে, আমি পাঞ্জাবের মেয়ে, আমার হাতে ছুরি খেলে সহজে আমি খুন করতে পারি, তা সে আমার নিজের মেয়ে হোক
আমার জামাই পদের উমেদার হোক। ওর শাড়ির নিচে ছিল কোমরবন্ধ লুকোনো। তার থেকে ধা করে এক ছুরি বের করে আলোয় ঝলক খেলিয়ে দিয়ে গেল। বললে, তিনি আমাকে বেছে নিয়েছিলেন। আমি বাঙালির মেয়ে নই। ভালোবাসা নিয়ে কেবল চোখের জল ফেলে কান্নাকাটি করিনি। ভালোবাসার জন্য প্রাণ দিতে পারি, প্রাণ নিতে পারি। আমার ল্যাবরেটরি আর আমার বুকের কলিজা, তার মাঝখানে রয়েছে এই ছুরি। চৌধুরী বললেন, একসময় কবিতা লিখতে পারত, আজ আমার মনে হচ্ছে হয়তো পারি লিখতে। কবিতা লিখতে হয় লিখবেন, কিন্তু আপনার ফিলোসফি ফিরিয়ে নিন। যা যা মানবার তাকে আমি শেষ পর্যন্ত মানব না। একলা দাঁড়িয়ে লড়ব, আর বুক ফুলিয়ে বলবো, জিতবই জিতবই জিতবই। হা হা হা, ব্র্যাভো ব্র্যাভো। আমি ফিরিয়ে নিলুম আমার ফিলোসফিটা। এখন থেকে লাগাবো ঢাকে চাটি তোমার জয়যাত্রার সঙ্গে সঙ্গে। আপাতত কিছুদিনের জন্য বিদায় নিচ্ছি, ফিরতে দেরি হবে না। আশ্চর্যের কথা এই, সোহিনীর চোখ জল ভরে এলো। বললে, কিছু মনে করবেন না। জড়িয়ে ধরলে চৌধুরীর গলা। বললে, সংসারে কোনো বন্ধনই টেকে না, এও মুহূর্তকালের জন্যে। বলেই গলা ছেড়ে দিয়ে পায়ের কাছে পড়ে সোহিনী অধ্যাপককে প্রণাম করলে। খবরের কাগজে যাকে বলে পরিস্থিতি, সেটা হঠাৎ এসে পড়ে, আর আসে দল বেঁধে। জীবনের কাহিনী সুখ দুঃখে বিলম্বিত হয়ে চলে। শেষ অধ্যায় কলিশন লাগে অকস্মাৎ, ভেঙে চুরে স্তব্ধ হয়ে যায়। বিধাতা তার গল্প গড়েন ধীরে ধীরে, গল্প ভাঙেন এক খায়। সোহিনীর আইমা থাকেন আম্বালায়। সোহিনী তার কাছ থেকে টেলিগ্রাম পেয়েছে, যদি দেখা করতে চাও শীঘ্র এসো। এই আইমা তার একমাত্র আত্মীয় যে বেঁচে আছে। এরই হাত থেকে নন্দকিশোর কিনে নিয়েছিল সোহিনীকে। নীলাকে তার মা বললে, নীলা, তুমিও আমার সঙ্গে এসো। নীলা বললে, সে তো কিছুতেই হতে পারে না মা। কেন পারে না? ওরা আমাকে অভিনন্দন দেবে, তার আয়োজন চলছে। ওরা ওরা কারা? জাগানি ক্লাবের মেম্বাররা। ভয় পেও না, খুব ভদ্র ক্লাব। মেম্বারদের নামে ফর্দ দেখলেই বুঝতে পারবে, খুব বাছাই করা। তোমার উদ্দেশ্যটা কি? স্পষ্ট বলা শক্ত, উদ্দেশ্যটা নামের মধ্যেই আছে। এই নামের তলায় আধ্যাত্মিক, সাহিত্যিক, আর্টিস্টিক সব মানে খুব গভীরভাবে লুকোনো আছে। নবকুমার বাবু খুব চমৎকার ব্যাখ্যা করে দিয়েছেন। ওরা ঠিক করেছে তোমার কাছ থেকে চাঁদা নিতে আসবে, কিন্তু চাঁদা দেখছি ওরা নিয়ে শেষ করেছে। তুমি 16 আনাই পড়েছ ওর হাতে, কিন্তু এই পর্যন্তই। আমার যেটা ত্যায্য সেটাই ওরা পেয়েছে। আমার কাছ থেকে আর কিছু পাবার নেই। মা, এত রাগ করছো কেন? ওরা নিঃস্বার্থভাবে দেশের উপকার করতে চান। আচ্ছা, সে আলোচনা থাক। এতক্ষণে তুমি বোধহয় তোমার বন্ধুদের কাছ থেকে খবর পেয়েছ যে তুমি স্বাধীন। হ্যাঁ, পেয়েছি। নিঃস্বার্থরা তোমাকে জানিয়েছেন যে তোমার স্বামীর দত্ত অংশে তোমার যে টাকা আছে সে তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো। হ্যাঁ, তাও জেনেছি। আমার কানে এসেছে উইলের প্রবেট নেবার জন্য তোমরা প্রস্তুত হচ্ছ। কথাটা বোধহয় সত্যি? হ্যাঁ, সত্যি। বঙ্কুবাবু আমার সলিসিটর। তিনি তোমাকে আরো কিছু আশা ও মন্ত্রণা দিয়েছেন। নীলা চুপ করে রইল। তোমার বঙ্কুবাবুকে আমি সিধে করে দেব যদি আমার সীমানায় তিনি পা বাড়ান। আইনে না পারি, বেআইনে। ফেরবার সময় আমি পেশোয়ার হয়ে আসব। আমার ল্যাবরেটরি রইল দিনরাত্রি 4 জন শিখ সেপাই পাহারায়। আর যাবার সময় এই তোমাকে দেখেই যাচ্ছি, আমি পাঞ্জাবের মেয়ে। বলে নিজের কোমরবন্ধ থেকে ছুরি বের করে বললে, এই ছুরি না চেনে আমার মেয়েকে, না চেনে আমার মেয়ের সলিসিটারকে। এর স্মৃতি রইল তোমার জিম্মায়। ফিরে এসে যদি হিসাব নেবার সময় হয় তো হিসেব নেব। ল্যাবরেটরির চারদিকে অনেকখানি জমি ফাঁকা আছে। কাঁপুন বা শব্দ যাতে যথাসম্ভব কাজের মাঝখানে না পৌঁছয়, এই নিস্তবতা কাজের অভিনিবেশে রেবতীকে সহায়তা করে। তাই ও প্রায় এখানে রাত্রে কাজ করতে আসে। নিচে ঘড়িতে 2টো বাজল। মুহূর্তের জন্য রেবতী তার চিন্তার বিষয় ভাবছিল। জানলার বাইরে আকাশের দিকে চোখ মেলে। এমন সময় দেওয়ালে পড়ল ছায়া। চেয়ে দেখে ঘরের মধ্যে এসেছে নীলা। রাত কাপড় পরা, পাতলা সিল্কের সেমিজ। ও চমকে চৌকি থেকে উঠে পড়তে যাচ্ছিল। নীলা এসে ওর কোলের উপর বসে গলা জড়িয়ে ধরল। রেবতীর সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। বুক উঠতে পড়তে লাগলো প্রবল বেগে। গদগদ কণ্ঠে বলতে লাগলো, তুমি যাও, এই ঘর থেকে তুমি যাও। নীলা বললে, কেন? রেবতী বললে, আমি সহ্য করতে পারছি না। কেন এলে তুমি এ ঘরে? নীলা ওকে আরো দৃঢ় বলে চেপে ধরে বললে, কেন? আমাকে কি তুমি ভালোবাসো না? রেবতী বললে, বাসি বাসি বাসি, কিন্তু এই ঘর থেকে তুমি যাও। হঠাৎ ঘরের মধ্যে ঢুকে পড়ল পাঞ্জাবি প্রহরী। ভৎসনার কণ্ঠে বললে, মাইজি বহুত শর্ম কি বাত হ্যায়, আব বাহার চলা যাই। রেবতী চেতন মনের অগোচরে ইলেকট্রিক ডাকঘড়িতে কখন চাপ দিয়েছিল। পাঞ্জাবি রেবতীকে বললে, বাবুজি বেঈমানি মত করো। রেবতী নীলাকে জোর করে ঠেলে দিয়ে চৌকি থেকে উঠে পড়ল। দারোয়ান ফের নীলাকে বললে, আব বাহার চলা যাইয়ে, নাই তো মনিব কো হুকুম তামিল করেগা। অর্থাৎ জোর করে অপমান করে বের করে দেবে। বাইরে যেতে যেতে নীলা বললে, শুনছেন স্যার আইজ্যাক নিউটন, কাল আমাদের বাড়িতে আপনার চায়ের নেমন্তন্ন, ঠিক 4:45 সময়। শুনতে পাচ্ছেন না? অজ্ঞান হয়ে পড়েছেন?
বলে একবার তার দিকে ফিরে দাঁড়ালে বাষ্পার্থ কণ্ঠে উত্তর এলো, শুনেছি। রাত কাপড়ের ভিতর থেকে নীলার নিখুঁত দেহের গঠন ভাস্করের মূর্তির মতন অপরূপ হয়ে ফুটে উঠল। রেবতী মুগ্ধ চোখে না দেখে থাকতে পারল না। নীলা চলে গেল। রেবতী টেবিলের উপর মুখ রেখে বলে রইল, এমন আশ্চর্য সৌন্দর্য সে কল্পনা করতে পারে না। একটা কোন বৈদ্যুৎ বর্ষণ প্রবেশ করেছে ওর শিরার মধ্যে, চকিত হয়ে বেড়াচ্ছে অগ্নিধারায়। হাতের মুঠো শক্ত করে রেবতী কেবলই নিজেকে বলাতে লাগলো, কাল চায়ের নিমন্ত্রণে যাবে না। খুব শক্ত শপথ করবার চেষ্টা করতে চায়, মুখ দিয়ে বেরোয় না। ব্লটিং এর উপর লিখলো, যাব না, যাব না, যাব না। হঠাৎ দেখলে তার টেবিলে একটা ঘন লাল রঙের রুমাল পড়ে আছে, কোণে নাম সেলাই করা নীলা। মুখের উপর চেপে ধরল রুমাল, গন্ধে মগজ উঠল ভরে। একটা নেশা শিরশির করে ছড়িয়ে গেল সর্বাঙ্গে। নীলা আবার ঘরের মধ্যে এলে বললে, একটা কাজ আছে, ভুলে গিয়েছিলাম। দরওয়ান রুখতে গেল। নীলা বলে, ভয় নেই তোমার, চুরি করতে আসিনি, একটা কেবল সই চাই। জাগানি ক্লাবের প্রেসিডেন্ট করবো তোমাকে, তোমার নাম আছে দেশ জুড়ে। ও তো সংকুচিত হয়ে রেবতী বলল, ও ক্লাবের তো আমি কিছুই জানি নে। কিছু তো জানবার দরকার নেই, এইটুকু জানলেই হবে ব্রজেন্দ্রবাবু এই ক্লাবের পেট্রন। আমি তো ব্রজেন্দ্রবাবুকে চিনিই নে। এইটুকু জানলেই হবে মেট্রোপলিটন ব্যাংকের তিনি ডাইরেক্টর। লক্ষ্মী আমার, জাদু আমার, একটা সই বই তো নয়। বলে ডান হাত দিয়ে তার কাঁধ ঘিরে তার হাতটা ধরে বলল, সই করো। সে স্বপ্না বৃষ্টির মতন সই করে দিলে। কাগজটা নিয়ে নীলা যখন মুড়ছে, দারোয়ান বললে, এই কাগজ আমাকে দেখাতে হবে। নীলা বললে, এতে তুমি বুঝতে পারবে না। দরওয়ান বললে, দরকার নেই বোঝবার। বলে কাগজটা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললে। বললে, দলিল বানাতে হয় বাইরে গিয়ে বানিও, এখানে না। রেবতী মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। দারোয়ান নীলাকে বললে, মাঝি এখন চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি গে। বলে তাকে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আবার ঘরে ঢুকলো পাঞ্জাবি। বললে, চারিদিকে আমি দরজা বন্ধ করে রাখি, তুমি ওকে ভেতর থেকে খুলে দিয়েছ? এই কি সন্দেহ, কি অপমান! বারবার করে বললেন, না না, আমি খুলিনি। তবে ও কি করে ঘরে এলো? সেও তো বটে। বিজ্ঞানী তখন সন্ধান করে বেড়াতে লাগলো ঘরে ঘরে। অবশেষে দেখলে রাস্তার ধারে একটা বড় জানলা ভিতর থেকে আগুল দেওয়া ছিল। কে সেই আগুলটা দিনের বেলা একসময় খুলে রেখে দেয়। রেবতীর যে ধূর্ত বুদ্ধি আছে, এতটা শ্রদ্ধা তার প্রতি দরওয়ানজির ছিল না। বোকা মানুষ, পড়াশুনো করে এই পর্যন্ত তার তাকত। অবশেষে কপাল চাপড়ে বলে, আওরাত এ শয়তানি বিধিদত্ত। যে অল্প একটু রাত বাকি ছিল, রেবতী নিজেকে বারবার করে বলালে, চায়ের নিমন্ত্রণে যাবে না। কাক ডেকে উঠল। রেবতী চলে গেল বাড়ি। পরের দিন সময়ের একটু ব্যতিক্রম হল না। চায়ের সবাই 4:45 রেবতী গিয়ে হাজির। ভেবেছিল এই সভা নিভৃতে দুজনকে নিয়ে। ফ্যাশনেবল সাজ ওর দখলে নেই। পরে এসেছে জামার ধুতি, ধোপার বাড়ি থেকে নতুন কাছিয়ে আনা, আর কাঁধে চুলছে একটা পাট করা চাদর। এসে দেখে সভা বসেছে বাগানে। অজানা শৌখিন লোকের ভিড়। দমে গেল সমস্ত মনটা। কোথাও লুকোতে পারলে বাঁচে। একটা কোণ নিয়ে বসবার চেষ্টা করতে সবাই উঠে পড়ল। বললে, আসুন আসুন ডক্টর ভট্টাচার্য, আপনার আসন এইখানে। একটা পিঠ উঁচু মকমলে মোড়া চৌকি, মণ্ডলীর ঠিক মাঝখানে। বুঝতে পারলে সমস্ত জনতার প্রধান লক্ষ্যই ও। নীলা এসে ওর গলায় মালা পরিয়ে দিলে, কপালে দিলে চন্দনের ফোঁটা। ব্রজেন্দ্রবাবু প্রস্তাব করলেন ওকে জাগানি সভার সভাপতি পদে বরণ করা হোক। সমর্থন করলেন বঙ্কুবাবু। চারিদিকে করতালির ধ্বনি উঠল। সাহিত্যিক হরিদাসবাবু ডক্টর ভট্টাচার্যের ইন্টারন্যাশনাল খ্যাতির কথা ব্যাখ্যা করলেন। বললেন, রেবতীবাবুর নামের পালে হাওয়া লাগিয়ে আমাদের জাগানি ক্লাবের তরুণী খেয়া দেবে পশ্চিম মহাসমুদ্রের ঘাটে ঘাটে। সবার ব্যবস্থাপকেরা রিপোর্টারদের কানে কানে গিয়ে বললে, উপমাগুলোর কোনোটা যেন রিপোর্ট থেকে বাদ না যায়। বক্তারা একে একে উঠে যখন বলতে লাগলো, এতদিন পর ডক্টর ভট্টাচার্য সায়েন্সের জয়তিলক ভারত মাতার কপালে পরিয়ে দিলেন। রেবতীর বুকটা ফুলে উঠল। নিজেকে প্রকাশমান দেখলে সভ্য জগতের মধ্য গগনে। জাগানি সভা সম্বন্ধে যে সমস্ত দাগি রকমের জনশ্রুতি শুনেছিল, মনে মনে তার প্রতিবাদ করলে। হরিদাসবাবু যখন বললে, রেবতীবাবুর নামের কবচ রক্ষা কবচ রূপে এই সবার গলায় আজ ঝোনানো হলো, এর থেকে বোঝা যাবে এই সবার উদ্দেশ্য কত মহৎ। তখন রেবতী নিজের নামের গৌরব ও দায়িত্ব খুব প্রবল রূপে অনুভব করলে। ওর মন থেকে সংকোচের খোলসটা খসে পড়ে গেল। মেয়েরা মুখের ওপর সিগারেট নামিয়ে ঝুঁকে পড়ল ওর চৌকির ওপর। মধুর হাস্যে বললে, বিরক্ত করছে আপনাকে, কিন্তু একটা অটোগ্রাফ দিতেই হবে। রেবতীর মনে হলো এতদিন সে যেন একটা স্বপ্নের মধ্যে ছিল। স্বপ্নের গুটি গেছে খুলে, প্রজাপতি বেরিয়ে পড়ে। একে একে লোক বিদায় হলো। নীলা রেবতীর হাত চেপে ধরে বললে, আপনি কিন্তু যাবেন না। জ্বালামায় মদ ছেড়ে দিলেও শিরার মধ্যে দিনের আলো শেষ হয়ে আসছে। লতাবিতানের মধ্যে সবুজ প্রদোষের অন্ধকার। বেঞ্চের উপরে দুজনে কাছাকাছি বসল। নিজের হাতের উপরে রেবতীর হাত তুলে নিয়ে নীলা বললে, ডক্টর ভট্টাচার্য,
আপনি পুরুষ মানুষ হয়ে মেয়েদের তো ভয় করেন কেন? রেবতী স্পর্ধা ভরে বলল, ভয় করি? কখনো না। আমার মাকে আপনি ভয় করেন না? ভয় কেন করব? শ্রদ্ধা করি। আমাকে? নিশ্চয়ই ভয় করি। সেটা ভালো খবর। মা বলেছেন কিছুতে আপনার সঙ্গে আমার বিয়ে দেবেন না, তাহলে আমি আত্মহত্যা করব। কোনো বাধা আমি মানব না। নীলা, আমাদের বিয়ে হবেই হবে। কাঁধের ওপর মাথা রেখে নীলা বললে, তুমি হয়তো জানো না তোমাকে কতখানি চাই। নীলার মাথাটা আরো বুকের কাছে টেনে এনে রেবতী বললে, তোমাকে আমার কাছ থেকে নিতে পারে এমন কোনো শক্তি নেই। জাত ভাসিয়ে দেব জাত। তাহলে রেজিস্ট্রারের কাছে কালি নোটিশ দিতে হবে। কালি দেব, নিশ্চয় দেব। রেবতী পুরুষের তেজ দেখাতে শুরু করেছে। পরিণামটা দ্রুত বেগে ঘনিয়ে আসতে লাগলো। আইমার পক্ষাঘাতের লক্ষণ দেখা দিয়েছে। মৃত্যুর আশঙ্কা আসন্ন। যে পর্যন্ত মৃত্যু না হয় সৈনিকে তিনি কিছুতেই ছাড়বেন না। এই সুযোগটাকে দুহাত দিয়ে আঁকড়িয়ে ধরে নীলার উন্মত্ত যৌবন আলোড়িত হয়ে উঠে। পাণ্ডিত্যের চাপে রেবতীর পৌরুষের স্বাদ ফিকে হয়ে গেছে। তাকে নীলা যথেষ্ট পছন্দ নয়, কিন্তু ওকে বিবাহ করা নিরাপদ। বিবাহোত্তর উচ্ছৃঙ্খলতায় বাধা দেবার জোর তার নেই। শুধু তাই নয়, ল্যাবরেটরির সঙ্গে যে লোভের বিষয় জড়ানো আছে তার পরিমাণ প্রভূত। ওর হিতৈষীরা বলে ল্যাবরেটরির ভার নেবার যোগ্যতর পাত্র কোথাও মিলবে না রেবতীর চেয়ে। সোহিনী কিছুতেই ওকে হাতছাড়া করবে না, এই হচ্ছে বুদ্ধিমানের অনুমান। এদিকে সহযোগীদের ধিক্কার শিরোধার্য করে রেবতী জাগানি ক্লাবের অধ্যক্ষতার সংবাদ ঘোষণা করে দিলে সংবাদপত্রে। নীলা যখন বলতো, ভয় লাগছে বুঝি, ও বলতো, আমি কেয়ার করিনি। ওর পৌরুষ সম্বন্ধে সংশয় মাত্র না থাকে এই জেদ ওকে পেয়ে বসল। বললে, এডিংটনের সঙ্গে চিঠিপত্র আমার চলে। একদিনের ক্লাবে আমি তাকে নিমন্ত্রিত করে আনবো। ক্লাবের মেম্বাররা বললে, ধন্য। রেবতীর আসল কাজ গেছে বন্ধ হয়ে। ছিন্ন হয়ে গেছে ওর সমস্ত চিন্তাসূত্র। মন কেবলই অপেক্ষা করছে নীলা কখন আসবে। হঠাৎ পেছন থেকে ধরবে ওর চোখ টিপে। চৌকির হাতার উপর বসে বাঁ হাত তুলবে ওর গলা জড়িয়ে। নিজেকে এই বলে আশ্বাস দিচ্ছে ওর কাজটা যে বাধা পেয়েছে সেটা ক্ষণিক। একটু সুস্থির হলেই ভাঙা মুখে আবার জোড়া লাগবে। সুস্থির হবার লক্ষণ আশু দেখা যাচ্ছে না। ওর কাজের ক্ষতিতে পৃথিবীর কোনো ক্ষতি হচ্ছে নীলার মনের এক কোণেও সে সংখ্যা নেই। সমস্তটাকে সে প্রহসন মনে করে। দিনের পর দিন জাল কেবলই জড়িয়ে যাচ্ছে। জাগানি সভা ওকে ছেকে ধরেছে, ওকে ঘোরতর পুরুষ মানুষ বানিয়ে তুলেছে। এখনো অকথ্য মুখ থেকে বেরোয় না, কিন্তু অশ্রাব্য শুনলে জোর করে হাসতে থাকে। ডক্টর ভট্টাচার্য ওদের খুব একটা মজার জিনিস হয়ে উঠেছে। মাঝে মাঝে রেবতীকে ঈর্ষা কামড়িয়ে ধরে। ব্যাংকের ডাইরেক্টরের মুখের চুরুট থেকে নীলা চুরুট ধরায়। এর নকল করা রেবতীর অসাধ্য। চুরুটের ধোঁয়া ওর গলায় গেলে ওর মাথা ঘুরে পড়ে, কিন্তু এই দৃশ্যটা ও শরীর মনকে আরো অসুস্থ করে তোলে। তাছাড়া নানা রকমের ঠেলা ঠেলি টানাটানি যখন চলতে থাকে ও আপত্তি না জানিয়ে থাকতে পারে না। নীলা বলে, এই দেহটার পরে আমাদের তো কোনো মোহ নেই। আমাদের কাছে এর দাম কিসের? আসল দামি জিনিস ভালোবাসা। সেটা কি বিলিয়ে ছড়িয়ে দিতে পারি? বলে চেপে ধরে রেবতীর হাত। রেবতী তখন অন্যদের অবাজন বলেই মনে করে, ভাবে ওরা ছোবরা নিয়েই খুশি। শ্বাসটা পেল না। ল্যাবরেটরির দ্বারের বাইরে দিনরাত পাহারা চলছে। ভিতরে ভাঙা কাজ পড়ে রয়েছে, কারও দেখা নেই। ড্রয়িং রুমে সোফায় পা দুটো তুলে কুশনে হেলান দিয়েছে নীলা। মেজের উপরে নীলার পায়ের কাছে ঠেস দিয়ে বসে আছে রেবতী। হাতে রয়েছে লেখন ভরা ফুলস্কেপ। রেবতী মাথা নেড়ে বললে, ভাষায় কেমন যেন বেশি রং ফলানো হয়েছে। এতটা বাড়িয়ে বলা লেখা পড়তে লজ্জা করবে আমার। নীলা বলে, ভাষা তুমি মস্ত সমজদার কিনা? এ তো কেমিস্ট্রি ফর্মুলা নয়। খুঁতখুত করো না, মুখস্থ করে নাও। জান দিয়ে এটা লিখেছেন আমাদের সাহিত্যিক প্রমোদারঞ্জন বাবু। ওইসব মস্ত সেন্টেন্স আর বড় বড় শব্দগুলো মুখস্থ করা আমার পক্ষে ভারী শক্ত হবে। ভারী তো শক্ত। তোমার কানের কাছে আউরে আউরে আমার তো সমস্তটা মুখস্থ হয়ে গেছে। আমার জীবনের সর্বোত্তম শুভ মুহূর্তে জাগানি সভা আমাকে যে অমরাবতীর মন্দার মাল্যে সমরাঙ্কিত করলেন। গ্র্যান্ড। তোমার ভয় নেই, আমি তো তোমার কাছেই থাকবো। আস্তে আস্তে তোমাকে বলে দেব। আমি বাংলা সাহিত্য ভালো জানি নে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে সমস্ত লেখাটা যেন আমার ঠাট্টা করছে। ইংরেজিতে যদি বলতে দাও কত সহজ হয়। Dear friends, allow me to offer you my heartiest thanks for the honor you have conferred upon me on behalf of the Jagani Club, the great awakener ইত্যাদি। এমন দুটো সেন্টেন্স বললি ব্যাস। সে হচ্ছে না। তোমার মুখে বাংলা যে খুব মজার শোনাবে, ওই যেখানটাতে আছে, এ বাংলাদেশের তরুণ সম্প্রদায়, এ স্বাতন্ত্র সঞ্চালন রথের সারথি, এ ছিন্ন শৃঙ্খল পরিকীর্ণ পথের অগ্রণী বৃন্দ, যাই বলো, ইংরেজিতে কি এর হবার জো আছে? তোমার মতো বিজ্ঞান বিশারদের মুখে শুনলে তরুণ বাংলার সাপের মতন ফলা দুনিয়ে নাচবে। এখনো সময় আছে, আমি পড়িয়ে দিচ্ছি। গুরুবার দীর্ঘ দেহকে সিঁড়ির উপর থেকে সশব্দে বহন করে
সাহেবী পোশাকে ব্যাংকের ম্যানেজার বোজেন্দ্র হালদার মচপচ শব্দে এসে উপস্থিত। বলে, না, এ অসহ্য। যখনই আসি নীলাকে দখল করে বসে আছো, কাজ নেই, কর্ম নেই। নীলাকে তফাৎ করে রেখেছো আমাদের কাছ থেকে কাঁটা গাছের বেড়ার মতন। রেবতী সংকুচিত হয়ে বলে, আজ আমার একটা বিশেষ কাজ আছে, তাই। কাজ তো আছে, এই ভরসাতেই তো এসেছিলুম। আজ তুমি মেম্বারদের নেমন্তন্ন করেছো, ব্যস্ত থাকবে মনে করে অফিসে যাবার আগে আধ ঘন্টাটাক সময় করে নিয়ে তাড়াতাড়ি এসেছি। এসেই শুনেছি এখানেই উনি পড়েছেন কাজে বাধা। আশ্চর্য, কাজ না থাকলে এইখানে ওর ছুটি, আবার কাজ থাকলে এইখানেই ওর কাজ। এমন নাছোড়বান্দার সঙ্গে আমরা কিজো লোকেরা পাল্লা দিই কি করে? নীলি, ইজ ইট ফেয়ার? নীলা বলে, ডক্টর ভট্টাচার্যের দোষ হচ্ছে উনি আসল কথাটা জোর করে বলতে পারেন না। উনি কাজ আছে বলে এসেছেন, এটা বাজে কথা। না এসে থাকতে পারেন না বলেই এসেছেন, এটাই শোনবার মতন কথা এবং সত্যি কথা। তোমার সমস্ত সময় উনি দখল করেছেন ওর জেদের জোরে। এই তোর পৌরুষ। তোমাদের সবাইকেও বাঙালের কাছে হার মানতে হলো। আচ্ছা ভালো, তাহলে আমাদের পৌরুষ চালাতে হবে। এখন থেকে জাগানি ক্লাব মেম্বাররা নারী হরণের চর্চা শুরু করবে, জেগে উঠবে পৌরাণিক যুগ। নীলা বলে, বেশ মজা লাগছে শুনতে। নারী হরণ মালিক গ্রহণের চেয়ে ভালো, কিন্তু পদ্ধতিটা কিরকম? হালদার বললে, দেখিয়ে দিতে পারি। এখনই? হ্যাঁ, এখনই বলে সোফা থেকে নীলাকে আলপোলা করে তুলে নিলে। নীলা চিৎকার করে এসে গলা জড়িয়ে ধরলে। রেবতীর মুখ অন্ধকার হয়ে উঠল। ওর মুশকিল এই যে অনুকরণ করবার কিংবা বাধা দেবার মতন গায়ের জোর নেই। ওর বেশি রাগ হতে লাগলো নীলার পরে এসব অসভ্য গোয়ারদের প্রশ্রয় দেয় কেন। হালদার বলে, গাড়ি তৈরি আছে, তোমাকে নিয়ে চললুম ডায়মন্ড হারবারে। আজ সন্ধ্যের ভোজে ফিরিয়ে এনে দেবো। ব্যাংকে কাজ ছিল, সেটা জাগিয়ে চুলোয় একটা সৎকার্য করা হবে। ডাক্তার ভট্টাচার্যকে নির্জনে কাজ করবার সুবিধে করে দিচ্ছি। তোমার মতন অত বড় ব্যাঘাতকে সরিয়ে নিয়ে যাওয়াই ভালো। এর জন্য উনি আমায় ধন্যবাদ দেবেন। রেবতী দেখলে নীলা ছটফট করবার কোনো লক্ষণই দেখা গেল না। নিজেকে সে ছাড়িয়ে নেবার চেষ্টা মাত্র করলে না, বেশ যেন আরামে ওর বক্ষ আশ্রয় করে রইল। ওর গলা জড়িয়ে রইল বিশেষ একটা আসক্ত ভাবে। যেতে যেতে বললে, ভয় নেই বিজ্ঞানী সাহেব, এটা নারী হরণের রিহার্সেল মাত্র। লঙ্কা পারে যাচ্ছি রে, ফিরে আসবো তোমার নেমন্তন্নে। রেবতী ছিঁড়ে ফেলে সেই লেখাটা। হালদারের বাহুর জোর এবং অসংকুচিত অধিকার বিস্তারের তুলনায় নিজের বিদ্যাভিমান ওর কাছে আজ বৃথা হয়ে গেল। আজ সান্ধ্যভোজ যাকে নামজাদা রেস্তোরাঁতে। নিমন্ত্রণকর্তা স্বয়ং রেবতী ভট্টাচার্য, তার সম্মানিতা পার্শ্ববর্তী নীলা। সিনেমার বিখ্যাত নটি এসেছে গান গাইতে। টোস্ট প্রপোজ করে উঠেছে বঙ্কবিহারী। গুণগান হচ্ছে রেবতীর আর তার নামের সঙ্গে জড়িয়ে নীলার। মেয়েরা খুব জোরের সঙ্গে সিগারেট টানছে, প্রমাণ করতে যে তারা সম্পূর্ণ মেয়ে নয়। প্রৌঢ়া মেয়েরা যৌবনের মুখোশ পরে ইঙ্গিতে ভঙ্গিতে অট্টহাস্যে উচ্চকণ্ঠে পরস্পর গা টেপাটিপিতে যুবতীদের ছাড়িয়ে যাবার জন্য মাতামাতির ঘোড়দৌড় চালিয়েছে। হঠাৎ ঘরে ঢুকল সোহিনী। স্তব্ধ হয়ে গেল ঘর শুদ্ধ সবাই। রেবতীর দিকে তাকিয়ে সোহিনী বললে, চিনতে পারছি না। ডক্টর ভট্টাচার্য বুঝি? খরচের টাকা চেয়ে পাঠিয়েছিলে, পাঠিয়ে দিয়েছি গেল শুক্রবারে। এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু অকুলান হচ্ছে না। এখন একবার উঠতে হচ্ছে। আজ রাত্রে ল্যাবরেটরি ফর্দ অনুসারে জিনিসপত্র মিলিয়ে দেখব। আপনি আমাকে অবিশ্বাস করছেন? এতদিন অবিশ্বাস তো করিনি, কিন্তু লজ্জা শরম যদি থাকে বিশ্বাস রক্ষার কথা তুমি আর মুখে এনো না রেবতী। রেবতী উঠতে যাচ্ছিল। নীলা তাকে কাপড় ধরে টেনে বসিয়ে দিলে, বললে, আজ উনি বন্ধুদের নিমন্ত্রণ করেছেন, সকলে যান আগে তারপরে উনি যাবেন। এর মধ্যে একটা নিষ্ঠুর ঠোকর ছিল। স্যার আইজাক মায়ের বড় পেয়ারের। ওর মতো এত বড় বিশ্বাসী আর কেউ নেই, তাই সকলকে ছাড়িয়ে ল্যাবরেটরি ভার ওর উপরে আরো একটু দেগে দেওয়ার জন্য বলে, জানো মা, অতিথি আজ 65 জন। এ ঘরে সকলকে ধরেনি, একদল আছে পাশের ঘরে। ওই শুনছ না, ও হো 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 লাগিয়েছে। মাথা পিছু 25 টাকা ধরে নেয়। মদ না খেলেও মদের দাম ধরে দিতে হয়। খালি গিলাসের জরিমানা কম লাগলো না। আর কেউ হলে মুখ চুপসে যেত। ও দরাজ হাত দেখে ব্যাংকের ডিরেক্টরের তাক লেগে গেছে। সিনেমার গায়িকে কত দিতে হয়েছে জানো? তার এক রাত্রির পাওনা 400 টাকা। রেবতীর মনের ভিতরটা কাটা কই মাছের মতন ধরফর করছে। শুকনো মুখে কথাটি নেই। সোহিনী জিজ্ঞাসা করলে, আজকের সমারোহটা কিসের জন্য? ও তা জানো না বুঝি? অ্যাসোসিয়েটেড প্রেসে তা বেরিয়ে গেছে উনি জাগানি ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন। তারই সম্মানে এই ভোজ। লাইভ মেম্বারশিপের 600 টাকা সুবিধা মতো পরে শুধু দেবেন। সেই সুবিধে বোধহয় শীঘ্র হবে না। রেবতীর মনটার মধ্যে স্টিম রোলার চলাচল করছিল। সোহিনী তাকে জিজ্ঞাসা করলে, তাহলে এখন তোমার উঠবার সুবিধা হবে না? রেবতী নীলার মুখের দিকে তাকালো। তার কুটিল কটাক্ষের খোঁচায় পুরুষ মানুষের অভিমান জেগে উঠলে। বললে, কেমন করে যাই? নিমন্ত্রিতরা সব। সোহিনী বললে, আচ্ছা, আমি ততক্ষণ এখানে বসে রইলুম। নাসিরুল্লাহ, তুমি দরজার কাছে হাজির থাকো। নীলা বললে, সে এগোতে পারবে না মা, আমাদের একটা গোপন পরামর্শ আছে, এখানে থাকা উচিত হবে না তোমার। দেখ নীলা, চাতুরির পালা তুই সবে শুরু করেছিস, এখনো আমাকে ছাড়িয়ে যেতে পারবি না। তোদের কিসের পরামর্শ সে খবর কি আমি পাইনি?
বলে দিচ্ছি, তোদের সেই পরামর্শের জন্যই আমারই থাকা সবচেয়ে দরকার। নীলা বললে, তুমি কি শুনেছ? কার কাছে? খবর নেবার ফোন দিয়ে তাকে গর্ত সাপের মতন টাকার থলির মধ্যে। ওখানে 3 জন আইনওয়ালা মিলে দলিলপত্র ঘেটে বের করতে চাও ল্যাবরেটরি ফান্ডে কোনো ছিদ্র আছে কিনা। তাই কি নয় নীলু? নীলা বলে, তা সত্যি কথা বলবো, বাবার অতখানি টাকায় তার মেয়ের কোনো শেয়ার থাকবে না, এটা অস্বাভাবিক। তাই সবাই সন্দেহ করে। সোহিনী চৌকি থেকে উঠে দাঁড়ালো, বললে, আসলে সন্দেহের মূল আরো অনেক আগেকার দিনে। কে তোর বাপ, কার সম্পত্তির শেয়ার চাস তুই? এমন লোকের তুই মেয়ে, একথা মুখে আনতে তোর লজ্জা করে না? নীলা লাফিয়ে উঠে বলল, কি বলছো মা? সত্যি কথা বলছি, তার কাছে কিছুই গোপন ছিল না, তিনি জানতেন সব। আমার কাছে যা পাবার তা তিনি সম্পূর্ণ পেয়েছেন, আজও পাবেন তা, আর কিছু তিনি গ্রাহ্য করেননি। ব্যারিস্টার ঘোষ বললে, আপনার মুখের কথা তো প্রমাণ নয়। সে কথা তিনি জানতেন, সকল কথা খোলসা করে তিনি দলিল রেজিস্ট্রি করে গেছেন। ওই বঙ্কু, রাত হলো যে, আর কেন, চলো। পেশোয়ারি ভঙ্গি থেকে 65 জন অন্তর্ধান করলে। এমন সময় সুটকেস হাতে উপস্থিত চৌধুরী বললে, তোমার টেলিগ্রাম পেয়ে ছুটে আসতে হলো। কি রে রেবি? রেবি মুখখানা যে পার্চমেন্টের মতন সাদা হয়ে গেছে। ওরে খোকার দুধের বাটি গেল কোথায়? নীলাকে দেখিয়ে সৈনী বললে, যিনি যোগাবেন তিনি ওই যে বসে আছেন। গয়লানির ব্যবসা ধরেছে নাকি মা? গয়লা ধরবার ব্যবসা ধরেছে, ওই যে বসে আছে শিকারটি। কে? আমাদের রেবি নাকি? এইবার আমার মেয়ে আমার ল্যাবরেটরিকে বাঁচিয়েছে। আমি লোক চিনতে পারিনি, কিন্তু আমার মেয়ে ঠিক বুঝেছিল যে ল্যাবরেটরিতে গোয়াল ঘর বসিয়ে দিয়েছিলাম, গোবরের কুণ্ডে আরেকটু হলে ডুবতো ওই সমস্ত জিনিসটা। ও তো আবার বলেন, মা তুমি এই জীবটিকে আবিষ্কার করেছো যখন, এই গোষ্ঠ বিহারীর ভার তোমাকে নিতেই হবে। ওরা সবই আছে, কেবল বুদ্ধি নেই। তুমি কাছে থাকলে তার অভাবটা টের পাওয়া যাবে না। বোকা পুরুষদের নাকে দড়ি দিয়ে চালিয়ে নিয়ে বেড়ানো সহজ। নীলা বললে, কি গো স্যার আইজাক নিউটন, রেজিস্ট্রি অফিসে নোটিশ দেওয়া তো হয়েছে, ফিরিয়ে নিতে চাও নাকি? বুক ফুলে রেবতী বললে, মরে গেলেও না। বিয়েটা হবে তাহলে অশুভ লগ্নে? হবে, নিশ্চয়ই হবে। সৈনী বলল, কিন্তু ল্যাবরেটরি থেকে শতহস্ত দূরে। অধ্যাপক বললেন, মা নীলু, ও বোকা কিন্তু অক্ষম নয়। ওর নেশাটা কেটে যাক, তারপরে ওর খোরাকের জন্য বেশি ভাবতে হবে না। স্যার আইজাক, তাহলে কিন্তু তোমার কাপড় চুপড়গুলো একটু ভদ্র রকমের বানাতে হবে, নইলে তোমার সামনে আমাকে আবার ঘুমটা ধরতে হবে। হঠাৎ আরেকটা ছায়া পড়ল দেওয়ালে। পিসিমা এসে দাঁড়ালেন, বললেন, রেবি চলে আয়। সুরসুর করে রেবতী পিসিমার পেছন পিছন চলে গেল, একবার ফিরেও তাকালো না।